উত্তরবঙ্গে ভোট এসেছে, তার আগে কি ভাবছেন এখানকার মানুষ? কি স্বপ্ন রয়েছে এলাকার উন্নয়ন, এলাকার দাবি দেওয়া নিয়ে কি প্রত্যাশা রয়েছে তাদের আগামী সরকারের কাছে? তাদের চোখে দেখব আমার বাংলাকে। পাট্টার আবেদন খারিজ হয়ে গেছে আদিবাসী বনবাসী মানুষের, আর তাতেই বিপদে পড়েছেন তারা। এও হয়তো এক ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অফ ইন্ডিয়া বা সংক্ষেপে এনআরসি, অর্থাৎ নিজেদের ভিটেমাটি, পরিচয়, বংশলতিকা নথিকরণের প্রস্তুতি। বাসভূমির অধিকারের প্রমাণ না দিতে পারা গেলে পড়তে হবে উচ্ছেদের মুখে। আর এই সংখ্যাটা প্রায় 11 লক্ষের কাছাকাছি। মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। জুলাই মাসে শুনানি রয়েছে, তার মাঝে ভোট, লোকসভা নির্বাচন। দেশের সাধারণ মানুষ আগামী 5 বছরের জন্য নতুন সরকার তৈরি করবে। কোন দিশায় চলবে আমাদের দেশ, তার পথরেখা ঠিক করে দেবে। কিন্তু কি ভবিষ্যৎ উপহার দেবে নতুন সরকার এই 10 লক্ষ বনবাসী আদিবাসী মানুষকে? অ্যাকচুয়ালি জঙ্গলটা কার জন্য বাঁচানোর চেষ্টা আছে? জঙ্গলটা মানুষের জন্য। তো আমাদেরকে যদি মাইরে জঙ্গলটা বাঁচাইতে চান তাইলে তো মানে কি বলবো। গন্তব্য ছিল বিন্নাগুড়ি, বীরপাড়া, হাসিমারা, কালচিনি পার করে রাজা ভাতখাওয়া। আলিপুরদুয়ার কেন্দ্রের কালচিনি ব্লকের মধ্যে পড়ে এই এলাকা। রাজা ভাতখাওয়া এলাকার অনেকটা অংশ জুড়েই রয়েছে জঙ্গল, নদী আর চা বাগান। ভুটান পাহাড়ের নিচে ডুয়ার্সের বিস্তীর্ণ সমতলের দিকে যদি একবার চোখ বোলানো যায় তাহলে দেখা যাবে প্রকৃতির গঠন, তার রূপ ও রেখা প্রায় একই রকম। পাহাড়ের পাদদেশে জঙ্গল, আর জঙ্গল ভেদ করে নিচু ঢালের দিকে ছুটে চলা খরতোয়া সব নদী। এই নদী, জল, জঙ্গল, পাহাড়কে আগলে রেখেই বেঁচে আছেন এখানকার অসংখ্য জনজাতি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আর কয়েকদিন বাদেই ভোট। তার আগে আমরা এসেছি কালচিনি ব্লকের রাজা ভাতখাওয়া এলাকার নয়াবস্তিতে। নয়াবসতির সামনে একটা বাস স্ট্যান্ড, যদিও বাস চলাচল করতে দেখা যায়নি। ফাঁকা ছড়ানো চত্বর, একটা গুমথা। এই আসে বৃষ্টি, দরজা জানলা খোলা। বাদিকে বাচ্চাদের অঙ্গনওয়াড়ি স্কুল, পাশ দিয়ে বস্তিতে ঢোকার পথ, শুনশান গ্রাম। আমরা গিয়ে বসলাম সরস্বতী ছেত্রীর উঠোনে। সরস্বতী ছেত্রী স্কুলে পড়ান। সরস্বতী ছেত্রীরা জানেন না কি অপেক্ষা করে রয়েছে তাদের ভবিষ্যতে। এতদিন বিষয়টি জেলা প্রশাসন স্তরে ছিল, এখন সুপ্রিম কোর্ট শুনে তারা স্বাভাবিকভাবেই আতঙ্কিত। উচ্ছেদ করলে এখানকার গরিব পরিবার কোথায় যাবে, কি করবে? ওদের কাছে টাকা পয়সাও নাই। এখানে শুনতেছি টাকা পয়সাও দিবে না, ঘরবাড়ি ভেঙে দিবে। এটা অনেক দিনে সবাই এই হাল্লাই চলতেছে। এখানে এরকম কত পরিবার রয়েছে, কত মানুষজন রয়েছেন? আমাদের এই নয়াবস্তিতে 200 পরিবার রয়েছে। এই 200 পরিবারের মধ্যে সবাইকেই কি বলা হচ্ছে যে তাদেরকে উচ্ছেদ করা হবে? হ্যাঁ, উচ্ছেদ করা হবে। এখানে কোনো পাট্টা নাই, যাদের কাছে পাট্টা আছে তাদেরকে উচ্ছেদ করবে না, কিন্তু পাট্টা তো কারোর কাছে নাই। কি মনে হচ্ছে শুধুমাত্র ভোটের জন্যই কি আপাতত এটাকে বন্ধ রাখা হয়েছে? জানি না, এটা এখন নেতারা বলছে কিছু উচ্ছেদ হবে না, আমরা আছি, আগে আমরা এই লড়বো, আমাদের বুক ছিঁড়ে দিব, এইগুলাই বলছি মিটিং টিটিং নেতা। কথা হচ্ছিল ওনার সঙ্গে, গ্রাম এত ফাঁকা কেন, সবাই কোথায় গেছেন? উত্তর এলো, কোথায় আর যাবে, জঙ্গলে গেছে, ফল পাতা কুড়োতে গেছে, বা জঙ্গলের অন্য কোনো কাজে। সন্ধ্যের আগে কেউ ফিরবেন না। বাচ্চারা তাই মা বাবা কাজে গেলেই চলে আসে স্কুল চত্বরে, অঙ্গনওয়াড়ি স্কুল। দুপুরের খাওয়া দাওয়াও এখানেই। খুব গরিবেরা, অনেকের খাতা পেন্সিল কেনার পয়সাও নেই।
এরাই আজ উচ্ছেদের মুখে। নয়াবসতি ছেড়ে পাম্পু বস্তি এক্কেবারে বক্সা জঙ্গল লাগোয়া। বস্তির প্রবীণতম মানুষ রঘুনাথ মিশ্র, 85-র কাছাকাছি বয়স। 3-4 পুরুষ ধরে এই বস্তিতে আছেন। বাবা ঠাকুরদা জঙ্গলে বেগার খাটতেন। রঘুনাথ মিশ্র এই বয়সেও একা একা বাজারে চলেছেন। গ্রামের রাস্তায় দেখা হলো ওনার সঙ্গে। বললাম, ফিরে আসুন, কথা বলবো। আমাদের গাইড কেশব আলাপ করিয়ে দিল। কেশবই বলছিল, এলাকার ইমারতি দোকানে বিক্রিবাট্টা আচমকাই কমে গেছে। সিমেন্ট, বালি, লোহার রড বিক্রি একেবারেই নেই। পাকাপোক্ত বাড়ি তৈরি করতে ঝুঁকি নিচ্ছেন না কেউই। যদি ভিটেমাটি হারাতে হয়, যদি সত্যি উচ্ছেদ করে দেওয়া হয় তাদের, চোখে মুখে তাই ভয়ের ছাপ। বাইরের লোককে সন্দেহের চোখে দেখছে পাম্পু বস্তির আদিবাসী বনবাসী মানুষ। মাইগ্রেট করে আইছে, এখানে কেউ নাই। যারা আছে এখানকার, মানে একটা বাড়ি, আমি বলেছি একটা বাড়ি যদি 3টা ছেলে হয় তাহলে অটোমেটিকলি 3টা ঘর বাইরে গেল। ওই ছেলেটাই 3টা ঘর বানাইছে। এরকম করে এখন 42টা হয়েছে। এই 42টি পরিবারকে কি উচ্ছেদের সামনে পড়তে হবে? ওটা তো সবারই মনে ভয় আছে যে এখন আমাদের এখান থেকে উচ্ছেদ করবে। কেন কি আমাদের তো এখানে যেটা আছে না, যে গ্রামটা আছে, এখন আমরা এখানে বড় হচ্ছি। হ্যাঁ, এখন এখানকার যে পাতা আছে, যে গাছ আছে, ওটার সঙ্গে আমরা অটোমেটিকলি কথা বলি। হ্যাঁ, যে মায়াটা আছে। হ্যাঁ, আমরা তো জঙ্গলকে ভালোবাসি বলে এইসব জায়গায় এত দুঃখ কষ্ট সহকারে বসে আছি। কেশবরাও কয়েক পুরুষ ধরে এই পাম্পু বস্তিতে রয়েছেন। বাবারা বেগার খাটতেন বন দফতরে। এখন অবশ্য মজুরি চালু হয়েছে। বাড়ি ঘরগুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছিলেন। সবচেয়ে পুরনো যে বাড়ি আজও ব্রিটিশ আমলের চিহ্ন নিয়ে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। এখানেও সেই একই ছবি, শুনশান গ্রাম, অলস, মন্থর। যেমন জঙ্গলের এক পাশ দিয়ে একই রকম মন্থর গতিতে বয়ে চলেছে চৈতন্য ঝোড়া নদী। জঙ্গল চিরে পথ ভিতর দিকে চলে গেছে। ওদিকে ইন্ডিয়ান অয়েলের একটা প্রজেক্টের কাজ চলছে। বক্সার জঙ্গলের ভিতর সরকারি প্রকল্প। কেশব বলছিলেন, আগের রাতেও হাতি এসেছিল এখানে, চিতল হরিণরাও আসে। গরম পড়েছে, এবার কিং কোবরারা বেরোবে। চৈতন্য ঝোড়ার পাশে চাতালে শুয়ে থাকবে। এই প্রকৃতি, এই জঙ্গল, এই হাওয়া বাতাস থেকেই কেশবরা উচ্ছেদের আশঙ্কা করছেন। দেশের 14টি রাজ্যের কম বেশি প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ আজ তাদের শিকড় থেকে উচ্ছেদ হওয়ার আশঙ্কায় দিন গুনছেন। সুপ্রিম কোর্টের একটি রায়, একটি অন্তর্বর্তীকালীন রায়, আপাতত সেই উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে, আটকে রয়েছে। 23 মে ভোট গণনার পর, ফলাফল বেরিয়ে যাওয়ার পর নতুন সরকার তৈরি হলে হয়তোবা আবার এই 10 লক্ষেরও বেশি মানুষ তাদের নিজেদের জীবন, জীবিকা, ঘর বাড়ি, সমাজ সমস্ত কিছু থেকে উৎখাত হবেন। রঘুনাথ মিশ্র বাজার থেকে ফিরলেন। দাওয়ায় বসলাম। 80 বছর পার এই বৃদ্ধের মুখ জঙ্গলের ছায়া। কথা ভালো করে গুছিয়ে বলতে পারেন না। 1933 সাল থেকে বসে এখানে, তো এখানে বেগারি করছে, আমরা খাটানি করছে। ও আমরা ওই 2-4টা গরু টরু বসে এইসব সংসার করি। এই খেতি করতাম, টুকটাক হাতি খাইতো, টুকটাক আমরা খাইতাম। এরকমই চলে। সরকার সঙ্গে বিরোধ করতে হবে, সবাই মিলিয়ে। আমরা কোথায় যাবো? এখন যাবার জায়গা তো কোথায় নাই। রাজু, আপনি যেটা বলছিলেন, এই যে আপনার পেছনে যে জঙ্গল রয়েছে, আপনার বাবা, আপনার দাদুরা অনেক সালের জঙ্গল লাগিয়েছেন। হ্যাঁ, সেইটা একটু বলুন তো। আমরা জঙ্গল লাগাইছে, আমার দাদা লাগাইছে, বাবা লাগাইছে, কাকা লাগাইছে। এই জঙ্গল শাল, টিক, দরুল, যত গাছ আছে, এই চাপ আমাদের লাগাইছে। আমার বাবা লাগাইছে, আমরা লাগাইছি, আমার কাকা লাগাইছে। এরকম করে আমরা জিন্দগি বিতাইছি। 72 সাল পর্যন্ত বেগারি আমরা খাটিয়ে একদিন 2 দিন না দিলে ফরেস্ট থেকে লোক আসে, গ্রামের মন্ডা বলবে যে তোমরা এখানে লোক যায় না কাজে, তোমরা যে এটা কাজ করতে না পারলে তুমি বাড়িতে ছাড়ি দাও, চাবি লাগাই দিব। ভিটেমাটি হারালে কি হবে? বৃদ্ধদের না হয় জীবন জঙ্গলের প্রান্তে এসে দাঁড়িয়েছে, কিন্তু যারা একেবারে নতুন পাতার মতো সবুজ, তারা বিপথে চলে যাবেন না তো? এলাকার মানুষকে তাই একজোট করছে উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চ।
7 দফা দাবি নিয়ে গত 28শে মার্চ তারা রাজ্য সরকারের কাছে স্মারকলিপি পেশ করেছেন। বনের মানুষের নিয়ে কেউই কথা বলছে না। ওই যাদের এখানে বেশি ভোট আছে তাদের হয়েই কথা বলছে লোকে, পলিটিক্যাল পার্টিও। কিন্তু বনবস্তি এই যে ছোটো ছোটো গ্রাম যে বনের মধ্যে আছে তাদের নিয়ে কিন্তু কেউই কথা বলছে না। তো তখনই আমরা ফিল করছিলাম যে আমরা আইসোলেটেড হচ্ছি ধীরে ধীরে, আমাদের কথা আমাদেরকেই বলতে হবে। এই জন্যই আমরা এই সংগঠনটা শুরু করেছি। আমাদের রাত্রে ঘুম নেই, এমন অবস্থা আমরা তৈরি হয়েছে এর মধ্যে যে 10ই জুলাইয়ের মধ্যে সমস্ত ইভিকশন করে দিয়ে তারপরে ওখানকার ছবিগুলো সাবমিশন করার জন্য সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে। সেই আদেশটা কিভাবে হলো আমরা এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আইনে যেটা বলা ছিল যে আপনার গ্রামসভার মধ্যে ক্লেম হবে, গ্রামসভা অনুমোদন করবে, কে 3 পুরুষ ধরে বসেছে, কে মাত্র এসেছে, সেগুলো ঠিক করবে গ্রামসভা। আজকে কোনো গ্রামসভা তৈরি করা হয়নি, অথচ সে ক্লেমগুলো নিজের মতো করে তোরা তুলে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে তারা রিজেকশন দেখাচ্ছে। কিন্তু ওই রিজেকশনগুলো ঘুরে ফিরে কোনো গ্রামসভাকেও বলা হচ্ছে না, আর যাদের রিজেকশন করা হয়েছে তাদেরকেও বলা হচ্ছে না যে তোমাদের রিজেকশন হয়েছে, কোন কারণে রিজেকশন হয়েছে সেটাও বলা হচ্ছে না। সময় ফুরিয়ে আসছিল, অঙ্গনওয়াড়ি স্কুল ছুটি হয়ে গেছে। মনে পড়ছিল ওই বাচ্চাগুলোর কথা। নির্মীয়মান ঘরের কোনায় বসে খেলছিল ওরা। কি করছো? কি খেলছো? রান্নাবাটি? হ্যাঁ? ভোট কি ওরা জানে না, কিন্তু অভাব জানে। বাবা মায়ের খেটে খাওয়া জানে, আর জানে জঙ্গল, নদী, পাহাড়। সরকার যেন ওদের কথা ভাবে। গেছিলাম রাজা ভাতখাওয়া এলাকার বিভিন্ন বনবসতিতে। বক্সা জঙ্গল একেবারে লাগোয়া পাম্পু বস্তিতেও গেছিলাম আমরা। যাদের সঙ্গে কথা হলো প্রত্যেকেই আদিবাসী এবং বনবাসী মানুষ। কয়েক পুরুষ ধরে বংশানুক্রমিকভাবে তারা সেখানে বাস করছেন। শাল গাছ পুঁতে পাতা কুড়িয়ে একদিন ছিল যাদের জীবন জীবিকা, আজ তারাই উচ্ছেদের মুখে। অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে তারা প্রত্যেকেই এখন আতঙ্কিত এবং একই সঙ্গে দিশেহারা।